This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি যখন শুরু করেছিলাম অভিনয়ের কিচ্ছু জানতাম না। প্রথম বেশ ৩-৪ বছর নিজের যাই দেখতাম খুবই খারাপ লাগতো, সত্যি খুব খারাপ ছিল কাজগুলো। সোশ্যাল মিডিয়ায় কতটা সময় জুড়ে তোমার জীবনে আছে? খুব বেশি, যেটা আমি কমাতে চাই। খুবই বাজে ভাবে আমি ওই সারাক্ষণ রিল স্ক্রোল করতে থাকছি আর কি। ছদ্মবেশী দেওয়া নেওয়া আমি বহুবার মানে লক্ষ কোটি বার দেখেছি। আমার খুবই ভালো লাগে, যেহেতু দুজনেরই কাজের সময়গুলো আলাদা, একসাথে ছুটি পেয়ে ঘুরতে যাওয়াটা খুব কম হয়। কিছু সময় হয় আমাদের যে ৬-৭ মাস হাতে কাজ নেই। মমতা ব্যানার্জিকে মানুষ হিসেবে তুমি কিভাবে অ্যানালাইসিস করো? মানুষ হিসেবে আমি ওনাকে ১০০তে ১০০ দেবো। আমি জন্মে থেকে আমার বাড়িতে রাজনীতি দেখে এসেছি, এবং সেই জন্য আমি যদি বলি যে আমার ইচ্ছে নেই, সেটা খুবই মিথ্যে কথা বলা হবে। জীবনেও এরকম কিছু হওয়া উচিত না, এবং দোষীর শাস্তি চাই। আমি তো যাদবপুরের সুইসাইড নিয়েও কিছু বলিনি। মানুষের প্রতি ভীষণ ইনটলারেন্ট, ভীষণ আনকাইন্ড, মানে মানুষের মনে না ঘৃণাটা অনেক বেশি ভালোবাসার চেয়ে। এখন তো হেলদি ডিবেট হয় না, এখন তো লোককে ছোট করা হয়। আমার বাড়িতে কোনো কাজ মানে রান্নার কেউ নেই, আমি রান্না করি এভরিডে। সেটা কিন্তু আমার বাইরের আমার প্রফেশনাল ওয়ার্ল্ডটাকে কোনোভাবেই সেটাকে ছোট করে দেয় না। আমি আমার পার্সোনাল লাইফের ছবিও খুব একটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দিই না। আমার বাবা গ্যাসও জ্বালাতে পারে না। আমার মা হ্যাজ অলওয়েজ বিন আ ওয়ার্কিং লেডি। বাবা অবশ্য নাচের জন্য খুব সাপোর্টিভ ছিলেন, অভিনয়ের জন্য খুব একটা সাপোর্টিভ ছিলেন না। আমি এমনি খুব কম এক্সপ্রেসিভ, মানে ভালোবাসার কথাও আমি বলতে খুবই মানে কিরম একটা হয় যেন। কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সফলতা, ব্যর্থতা, সবই যেন এক সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের পর্ব। নমস্কার, মগজমারির আর একটা পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর দেবলীনা কুমার। কেমন আছো বল? ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো চলছে। তো আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, বলো। তোমার জীবনে বাবার প্রভাব, তোমার বাবার প্রভাব। এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ব্যক্তিগত জীবনে আমি যদি বলি, বিশাল প্রভাব। কারণ আমার মনে হয় একটা খুব আমার নিজের ব্যাপারে আমি সুনাম শুনি, আমার বাবার ব্যাপারে শুনি যে আমরা দুজনেই ভীষণ গ্রাউন্ডেড। এটা বোধহয় আমার বাবার থেকে আমি দেখে এসেছি, কারণ উনি যে জায়গায় আছেন বা উনি যে ধরনের কাজ করেন, সেখানে উনি এতটা মাটির মানুষ না হলেও পারতেন। তো সেটা আমি বোধহয় কোথাও একটা ডেইলি লাইফে ইমবাইব করেছি, এবং আমাদের খুবই সিম্পল ওয়ে অফ লিভিং, আমরা খুবই বেসিক ভাবে আমি বাড়িতে বড় হয়েছি, এখনো সেভাবেই থাকি। তো ব্যক্তিগত জীবনে তো এইভাবে উনি প্রভাব ফেলেছেন। আর যদি কাজের জায়গায় বলি, অবশ্যই দেবাশিস কুমারের মেয়ে হিসেবে একটা পরিচিতি তো মানে আছেই বা আসেই, এবং তার জন্য প্রচুর মানুষ এখনো আমাকে সেইভাবেই চেনেন। সো ইটস উইন উইন সিচুয়েশন, যে একটা ভালো লাগে, কারণ বেশিরভাগ মানুষ আমাকে বলেন যে তোমার বাবা খুব হেল্পফুল, তোমার বাবা আমাকে এইটা হেল্প করেছিলেন, বা উনি যে কোনো অনুষ্ঠানে ডাকলেই আসেন, এটা শুনতে খুবই ভালো লাগে। সেকেন্ড অফ অল আসে যে বাবা কতটা কাজে হেল্প করে দেন। তো অবশ্যই ইনিশিয়াল ডেজে যখন মানুষজন চিনতো না, দেবাশিস কুমারের মেয়ে হিসেবেই অনেকে চিনতো, এবং অনেক জায়গায় যাওয়ার সুযোগও ঘটতো। তো সেই জায়গা থেকে তো নিশ্চয়ই বাবার একটা প্রভাব আছে। অবশ্যই পরবর্তীকালে কাজ করতে করতে আমার মনে হয় আমি নিজের চেষ্টায় সেটা অনেকটা কমানোর চেষ্টা করেছি। তো বাবার একটা প্রভাব পার্সোনাল জীবনের উপর থাকাটা ভালো আর কি, সেটা যেভাবেই থাকুক না কেন। এবার যেহেতু তোমার বাবা পলিটিশিয়ান এবং আজকের শাসক দলের একজন নেতা, তো আজকে পলিটিক্সে যে ধরনের করাপশন আছে, যে ধরনের কোন একটা ইস্যু নিয়ে কথা বলতে গেলে যে ধরনের বিতর্ক তৈরি হয়, মানুষ সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ, তো সেই মানে তুমি মেয়ে হিসেবে সেই কোনোদিন ভয় পাও সেটা, যে কোনোদিন আমার বাবার প্রতি এই আক্রমণগুলো আসতে পারে বা এই কথাগুলো উঠতে পারে? আমার বাবাকে আমি যে এরকম মানুষ হিসেবে দেখে এসেছি, সেখান থেকে এই ভয়টা কখনোই আসে না। কারণ এত বছর উনি রাজনীতি করছেন,
যখন কোনো কালই লাগেনি আমি বিশ্বাস করি যে সেটা আসতে পারে না, কিন্তু যেহেতু শাসক দলের রাজনীতিবিদ উনি, এবং সবসময় যারা মানে এটা তো ইটস টাগ অফ ওয়ার, তো একে অপরকে আক্রমণ করবে, এটাই তো পলিটিক্স আর কি, মানে স্পেশালি আমাদের দেশে তো এইভাবেই রাজনীতি হয়। তো সেটা তো হতেই থাকে, এবং ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে আমার বাবাকে নিয়ে অতটা হয় না, তার প্রভাবটা বেশি আমার উপর পড়ে, কারণ আমি আবার অভিনয় করি, এবং অভিনয়ের জগতের মানুষজনকে নিয়ে মানুষ মানে বাইরের মানুষের বলার অনেক কিছু থাকে, আগ্রহ অনেক বেশি থাকে, তির্যক মন্তব্য অনেক বেশি থাকে, আমাদের জীবন নিয়ে কাটাছেঁড়া অনেক বেশি হয়। তো আমার ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে একটা ভালো প্রশ্ন বলছে, আমার বাবার সম্বন্ধে আমি কখনোই সেরকম খুব একটা কিছু শুনিনি, নিজের সম্বন্ধে অনেক বেশি খারাপ শুনেছি। এটা এফেক্ট করে জীবনে, এই যে ট্রোল মিম বিভিন্ন রকমের, যেটার সঙ্গে তোমার কোনো হয়তো সম্পর্কেও নেই, সেই সব নিয়ে অনেক মন্তব্য আসে। হ্যাঁ, যেহেতু আমি একজন হিউম্যান উইথ ফুল অফ ইমোশনস, এবং যেহেতু আমার একটা হৃদয় আছে যেটা ওয়ার্কিং ইন ফুল কন্ডিশন, তো স্বাভাবিক মানুষ হিসেবে তুমি যদি আমাকে বলো, তুমি যদি আমার সামনাসামনি বলো হয়তো অনেক বেশি খারাপ লাগবে, যেহেতু ক্যামেরার মানে ফোনের পেছনে হয় সেই মানুষটাকে আমি চিনি না, হয়তো অতটা পাত্তা দিই না, কিন্তু একদমই এফেক্ট করে না এটা বলার মতন মানসিক শক্তি আমার নেই, অবশ্যই এফেক্ট করে। সোশ্যাল মিডিয়ায় কতটা সময় জুড়ে তোমার জীবনে আছে, মানে কতটা সময় স্পেন্ড করো, স্ক্রিন টাইম কিরকম? খুব বেশি, যেটা আমি কমাতে চাই, কারণ বেশিরভাগ সময় কিছু দেখার থাকে না, জাস্ট স্ক্রোল করার হ্যাবিটের জন্য। সেই জন্য ইতিমধ্যেই আমি গত শীতকালে উল বুনছিলাম, আর এখন স্পেশালি শুটিং এ গিয়ে বেশি দেখা হয় আর কি, আর এখন শুটিং থাকলে আমি সেলাই করছি, কারণ জাস্ট টু কিপ মাই সেলফ বিজি, মানে শুটিং এ তো বসে অনেকক্ষণ থাকতে হয়, আমাদের যতটা অভিনয় করতে হয় ততক্ষণই বসে থাকতে হয়, তো সেই সময়টা, বিকজ বাকি সময় যখন বাড়িতে থাকছি বা অন্যান্য কাজে থাকছি সবসময় কিছু না কিছু করছি, তো শুটিং এ থাকলেই বরঞ্চ একটু বেশি 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 মাত্রায় স্ক্রিন টাইমটা হয়ে যায়। অথচ আমরা এমন একটা কাজ করি, আমি যদি বলি যে কমপ্লিটলি আমি সোশ্যাল মিডিয়া থাকতে চাইছি, সেটাও হয়তো সম্ভব নয়, তাই এটা ব্যালেন্স করার খুব চেষ্টা, কিন্তু খুবই বাজে ভাবে আমি ওই সারাক্ষণ রিল স্ক্রোল করতে থাকছি আর কি। তোমার নামের সঙ্গে আরো একটি মানুষের নাম জড়িয়ে যায়, উত্তম কুমার, ফ্যামিলিগত ভাবে তুমি যাকে বিয়ে করেছো তার দাদু হয় সম্পর্কে উত্তম কুমার। তো বাঙালির কাছে উত্তম কুমার নায়ক, মহানায়ক, যাই বলি না কেন, রবীন্দ্রনাথকে যেমন আমরা দেবতার আসনে বসিয়েছি, উত্তম কুমারকেও বাঙালি দর্শক অন্তত দেবতার আসনে বসিয়ে রেখেছে, তো সেটা তো আমাদের মনে আছে। তুমি তার নাতবউ হিসেবে তার অভিনয়ের দক্ষতা নিয়ে তুমি অ্যানালাইসিস করো? এই ক্ষমতাই আমার নেই। উনি যখন স্ক্রিনে আসেন, ফুটে আসেন, তখন কি ওই মুখ আর হাসি আর চোখের বাইরে আমার তো আর কিছু খেয়াল পড়ে না, মানে ওনার অভিনয়ের দক্ষতা নিয়ে আমি কেন, মানে একজন অভিনেতা হিসেবে যখন তুমি তার অভিনয় দেখো, কিভাবে তোমাকে ইন্সপায়ার করে, বা কোন গুণটা তোমার মধ্যে অ্যাড অন করতে চাও আর কি? ইন্সপায়ার করে হচ্ছে উনি যেভাবে রোমান্টিক গান শুট করতেন, হিরো হিরোইন দুদিকে বসে জাস্ট তাকিয়ে রয়েছেন, এবং গানটা হচ্ছে শুধুমাত্র লিপে, না সাংঘাতিক মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, না সাংঘাতিক কিছু একটা ঘটছে। আমি বলছি না যে এখন হাত ধরা মানেই খারাপ, আমি সেটা বলছি না, আমি বলছি ওই যে অভিব্যক্তিটা, ওই যে প্রকাশটা, ওটা তো একটা অসম্ভব, মানে ওটা তো ঐশ্বরিক ক্ষমতা থাকতে হয় ওটা করার জন্য, তো ওইটা যখন স্ক্রিনে ঘটে, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট মোস্ট অফ দ্য সময়, সেটা একটা মানে ওটা অবাক হয়ে তাকিয়ে থাকার ম্যাজিক তৈরি করে, একদম ম্যাজিক। তো তোমার সব থেকে কোন ছবিটা ভালো লাগে তার, মানে এবং একাধিক বার দেখেছো? আমার মানে আর হয়তো 6 মাস আগে এই প্রশ্নটা করলে আমি বলতাম যে ছদ্মবেশী দেওয়ানে, আমি বহুবার মানে লক্ষ কোটি বার দেখেছি, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি গত 2 মাস আগে হলে একবার নায়ক রিলিজ করেছিল, অবশ্যই তার আগে আমি নায়ক দেখেছিলাম, কিন্তু হলে গিয়ে আমি নায়ক দেখলাম, আমি স্পেল বাউন্ড, এবং এখনো ওনার মৃত্যুর পরের বছর ওনার জন্মের 100 বছর হবে, এখনো যেভাবে মানুষজন উঠে হলে তালি দিচ্ছে বা যেভাবে সিটি পড়ছে, ওই এক্সপিরিয়েন্স, এবং ওনাকে বড় পর্দায়, মানে ওনার কোনো ছবি এর আগে আমার বড় পর্দায় দেখা হয়নি, নায়কটা দেখে আমি এই মুহূর্তে নায়কটাকে এগিয়ে রাখবো। তোমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই
অভিনয় করো, হুম একই প্রফেশনে থাকলে দুজন, হুম। তার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু দুজনেরই কাজের সময়গুলো আলাদা, হুম। একসাথে ছুটি পেয়ে ঘুরতে যাওয়াটা খুব কম হয়। হুম। এবং সেই জন্য আমি বেশিরভাগ সময়, আমি যেহেতু নাচের শো এর জন্য অনেক ট্রাভেল করি, লোকজন ভাবে বোধহয় আমাদের ঝগড়া নয়, আমরা জাস্ট কাজের মানে কাজ এমন পড়ে যায় যে খুবই ওই বছরে একটা করে চেষ্টা করি যে দুজনে মিলে একসাথে যেতে। হুম। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, এটাই ডিসঅ্যাডভান্টেজ এক প্রফেশনে থাকার, কারণ আমাদের নির্দিষ্ট কোনো ছুটি নেই। হুম। অ্যাডভান্টেজ অনেক, কারণ আমরা দুজনে একে অপরের কাজটা বুঝি, কাজের জন্য যা যা করতে হয় সেটা বুঝি, আমাদের যে খুবই টাইমিং এদিক ওদিক হয় সেটা একটা বুঝি। এবং ওর থেকে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে যে ও যেহেতু এত বছর টেলিভিশন করে এসছে, এত বছর অভিনয় করছে, ওর থেকে প্রচুর মানে অভিনয় টিপসও বলবো না, কিন্তু অনেক কিছু মানে কিছু সময় হয় আমাদের যে 6-7 মাস হাতে কাজ নেই, তখন কি করে নিজেকে পজিটিভ রাখতে হয় এবং এই ইন্ডাস্ট্রিটা কিভাবে চলে, বা ওই হয় না আমাদের একসঙ্গে 4টে ছবির কাজ করছি তারপরে হয়তো 6 মাস কাজ নেই, এইটাকে কি করে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, এটা আমি অবশ্যই গৌরবের থেকে শিখেছি। আরো দুজন মানুষ তোমার জীবনে নিশ্চয়ই আহ বড় একটা জায়গা জুড়ে আছে, সেটা হচ্ছে কি, একটা জায়গায় আমি পড়ছিলাম সেখানে মমতা ব্যানার্জিকে নিয়ে। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেত্রী, এটার বাইরে মানুষ হিসেবে তুমি কিভাবে অ্যানালাইসিস করো? মানুষ হিসেবে আমি ওনাকে 100-তে 100 দেবো, কারণ উনি এত ইমোশনাল একজন মানুষ, যারা আমরা ওনাকে মুখ্যমন্ত্রীর আগে থেকেও চিনি। এবং বাড়িতে যদি উনি আসেন, যেহেতু আমার সেই সৌভাগ্যটা হয়েছে যে উনি আমার বাড়িতে আগে বেশ কিছুবার এসেছেন, এবং একটা মজার গল্প বলি, তখন আমার সদ্য সদ্য বোধহয় গলব্লাডার অপারেশন হয়েছে, নাকি হবে এরম কিছু একটা, ও না হয়নি, ডিটেক্ট হয়েছে, এবং মানে ডিটেক্ট হয়নি, পেটে খুব ব্যথা করছে, উনি ব্যাগ থেকে খুলে ইনো খুললেন, গুলে খাইয়ে দিলেন। তখনও কিন্তু উনি বিরোধী পক্ষের নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, রুলিং এমপি। তো এবং যখনই কোনো অনুষ্ঠানে দেখা হয় অ্যাটলিস্ট একটা হাসি বিনিময় বা কেমন আছো এইটুকুনো উনি মানে সৌজন্য বোধ রাখেন। তো মানুষ হিসেবে উনি মানে আমি ওনাকে ভীষণ ভাবে শ্রদ্ধা করি। এবং আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছি, তারা অদ্ভুতভাবে একটা কথা বলেছে, সবাই একই কথা বলেছে, ওনার পার্সোনাল টাচটা খুব ভালো, ভীষণ এবং অনেক কিছু উনি মনে রাখেন ভীষণ। ওটাই তো বললাম যে এই যে ইনো খাইয়ে দিলেন, তারপরে কিন্তু যখন দেখা হচ্ছে বলছে তোমার শরীর ঠিক আছে, বা বিয়ের পরে জিজ্ঞাসা করেছেন সব ঠিক আছে তো শ্বশুর বাড়িতে, কোনো সমস্যা নেই তো, মানে এটা তো উনি আমাকে নাও জিজ্ঞাসা করতে পারেন। তো ওনার ওই পার্সোনাল টাচ যেটা তুমি বলছো, শব্দটা একদম সঠিক, খুবই ভালো। আর একজন মানুষ যার অনেকগুলো ছবিতে তুমি, এরা দুজন মানুষ যার শিবুদা আর নন্দিতাদি, তাদের অনেকগুলো ছবিতে তুমি কাজ করে গেছো পরপর, তোমাদের মধ্যে এই কেমিস্ট্রিটা কি? তোমাকে বারবার প্রতিটা ছবিতেই তিনি রিপিট করেন? শিবুদা নন্দিতাদি, স্পেশালি শিবুদাকে আমি বলি, কারণ নন্দিতাদি এতই মাদারলি, মানে আমার ইন্টারাকশনটা শিবুদার সঙ্গে সবসময় বেশি। শিবুদাকে আমি সত্যি সত্যি আমার মেন্টর মানি, যদিও আমি ওনার কোনো ছবিতেই সাংঘাতিক কোনো বড় রোল করিনি, কিন্তু সবসময় রয়ে গেছি। আমার প্রথম কাজই প্রাক্তন ওনাদের হাউসের মাধ্যমে, এবং রঙ্গবতী ওই হাউসের থেকেই। এবার ওনারা আমাকে কেন ভালোবাসেন এটা জানি না, আমি কেন ভালোবাসি সেটা বলতে পারি, কারণ আমি সত্যি অনেক কিছু শেখার পেয়েছি, এবং জীবনের প্রথম সুযোগ সেটা যতই ছোট হোক না কেন, সেটা ওদের হাত ধরেই আসা, মানে সেদিন আমি বলতে পেরেছি যে আমি অভিনেত্রী হয়েছি। তো সেই একটা কৃতজ্ঞতা বোধ আমার মনে হয় আমার মধ্যে সারা জীবন রয়ে যাবে। তো মানুষ হিসেবে কিভাবে অ্যানালাইসিস করো এদের, শিবুদাদের? আমার সঙ্গে যেহেতু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে শুরু সম্পর্কটা, আমার প্রতি ওরা ভীষণই, মানে আমি দেখেছি কেয়ারিং। তা বলে কি ঝগড়া হয় না, আমাদের তুমুল ঝগড়া হয়, মানে আমি প্রচন্ডই পেছনে লাগি, শিবুদাও আমার পেছনে লাগে, কিন্তু আমি জানি যে কখনো কোথাও আমি যদি একটু নড়ে যাই, তাহলে হি উইল বি দেয়ার টু সাপোর্ট মি। তো সেই একটা ভরসার জায়গা আছে। তোমার অভিনয় ছাড়াও তো নাচ একটা বড় জায়গা জুড়ে তোমার জীবনে আছে, ওটাই বেশি বড় জায়গা। হ্যাঁ, তো আগামী দিনে তোমার পরিকল্পনা কি নাচ নিয়ে? আমি তো গত বছর পিএইচডি শেষ করেছি নাচের ওপরে, এবং গত 8 বছর আমি রবীন্দ্র ভারতীর প্রফেসর, আমি ওখানে পড়াই।
এখনো যদিও গেস্ট লেকচারার হিসেবে, কারণ হুম, এখনো ফুল টাইম চাকরি করার সময়ও হয়নি। ইনফ্যাক্ট আর পিএইচডিও গত বছর শেষ হয়েছে, তো তার আগে কোনো অবকাশও ছিল না। তাছাড়া আমার নিজের যে একটা নাচের স্কুল আছে, তার হুম, নাম লাই হারোভা। সেটা এবছর 15 বছরে পা দেবে। আমি খুবই ছোট বয়সে শুরু করেছিলাম। তো আমার সবসময় খুব ভালো লাগে, নিজে তো মঞ্চে নৃত্য উপস্থাপনা করতে ভালোই লাগে। খুব ভালো লাগে যখন আমার হাত দিয়ে কিছু শিল্পী তৈরি হয়। তো এটাই ইচ্ছে, আরো সময়ের সাথে সাথে আরো অনেক মানুষকে নাচ শেখানো বা তাদের শিল্পী তৈরি করা। তোমার বাবা যেহেতু রাজনীতি করেন, তো অনেকেই ধরে নেন যে তার তার জায়গায় তুমি একসময় আসবে, মানে তুমি হুম হুম রাজনীতিতে আসবে। হুম। এইটা নিয়ে তোমার ভাবনা চিন্তা, আমি যেহেতু জন্মে রাজনীতিটাকে তুমি কিভাবে দেখো, আর সত্যি কি আসতে চাও? এলে তোমার বাবার থেকে কিভাবে নিজেকে আলাদাভাবে দেখতে চাও? রাজনীতিটা আমার কাছে একদম একটা একটা প্রফেশন, কিন্তু হুম, আমাদের দেশে আনফর্চুনেটলি সেভাবে দেখা হয় না। হুম, আমাদের দেশে এটাকে 24x7 একটা হুম, কাজ মনে করা হয়। সেই জন্য আমি আমার বাবাকে কখনো ছুটি নিতে দেখিনি। সেইং দ্যাট, আমি জন্মে থেকে আমার বাড়িতে রাজনীতি দেখে এসেছি, এবং হুম, সেই জন্য আমি যদি বলি যে আমার ইচ্ছে নেই, সেটা খুবই মিথ্যে কথা বলা হবে। অবশ্যই ইচ্ছে আছে, কারণ আমি বাবার সাথে বাবার ক্যাম্পেনিং এ গেছি, আমি আমার নিজের কলেজে একবার দাঁড়িয়েছিলাম। কারণ সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কারণ এটাই আমি ছোটবেলা থেকে একটা হুম, বাচ্চা হিসেবে সেটাই দেখে এসেছি। কিন্তু এই মুহূর্তে না, তার কারণ হচ্ছে যে যতটা সময় দিতে হয় রাজনীতির জন্য, সেইটা বোধহয় আমার কাছে এই মুহূর্তে নেই। এবং আমি এমন একজনের মেয়ে, আহ যে সকাল 10টা থেকে রাত 11টা অবধি রাস্তাতেই থাকেন এবং সবসময় অ্যাভেলেবল থাকেন। তো আমাকে তার নামটা যাতে খারাপ না হয় সেটাই করতে হবে যদি আমি এই প্রফেশনে আসি, কারণ হুম, হুম, তখনই একটা কম্প্যারিজনের জায়গা আসবে। তো আমার মানে আমার সেটাই ইচ্ছে যে আমি তবেই আসবো যখন আমি সম্পূর্ণভাবে এই কাজটাই করব বা করতে পারবো। হুম। সেটা কতদিন পর হতে পারে? এটা কিভাবে? তো আচ্ছা, না এটা তো মমতা ব্যানার্জি শুনে হয়তো নেক্সট ইলেকশনে তোমার টিকিট দিয়ে দিতে পারে। না 26-এ বিধানসভা আসছে তো। না, 26-এ তো বাবার ইলেকশন আছে, ওরে বাবা গো। এবার বাবার জন্য আগে খাটি, তারপরে। আচ্ছা, অভিনয় তুমি যখন শুরু করেছিলে, তারপরে আজকে এই নিজের ক্রাফটের উপর কিভাবে কাজ করো আর কি তুমি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমি যখন শুরু করেছিলাম অভিনয়ের কিচ্ছু জানতাম না, লোকে বলেছিল আমি ভালো নাচ করি, সেই জন্য নাকি আমি ভালো অভিনয় করব। হুম, পরে পা দিয়ে দেখলাম যে দুটো বিস্তর আলাদা জিনিস। হুম, একটাতে তো শুধু হাত পা, অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশনে হয়ে যায়। অভিনয়ের ক্ষেত্রে ডায়ালগ ডেলিভারিটাও অ্যাড হয়, তো হুম, সেটা আমার ডিকশনারিতেই ছিল না। তো প্রথম বেশ 3-4 বছর নিজের যাই দেখতাম খুবই খারাপ লাগতো, সত্যি খুব খারাপ ছিল কাজগুলো। মানে নিজের নিজের মনে হয়েছে। হুম, হুম, তারপরে আমি আহ বেনিদি, আমাদের যিনি হুম, দামিনী বেনি, দামিনী বিনোজ। হ্যাঁ, ওনার কাছে বেশ কিছু মাস প্রশিক্ষণ নিয়েছিলাম। ওনার একটা করে ওয়ার্কশপ হয়, ওটা করেছিলাম। তারপরে আমি থিয়েটার জয়েন করি। আমি সেখানে নবদা বলে নবকুমার ব্যানার্জি, তার ডিরেকশনে প্রায় 2 বছর থিয়েটার করি। আমি আর সাহেব বরচাজ আমরা একটা নাটক করতাম, যদি একবার বলে, প্রচুর শো হয়েছিল। তো সেইখানে যেহেতু আমি আমি মঞ্চের মেয়ে, মানে আমি মঞ্চে নাচ করে এত বছর করে এসেছি, আমার কাছে ওই রিহার্সালটা খুব ইম্পর্টেন্ট। হুম, হুম, তো ওই অভিনয় রোজ প্র্যাকটিস করতে করতে আমার খুব সুবিধা হয়েছিল, কিন্তু তাও ক্যামেরা ফেস করা আবার একটা আলাদা বল গেম। তারপরে আমি দুটো টেলিভিশনও করি, কিন্তু আমি সবসময় টেলিভিশনটা কন্টিনিউ করতে পারি না। দুটো কারণ, একটা আমার চাকরি হুম, রবীন্দ্রভারতীতে, আর একটা হচ্ছে আমার শো এর জন্য আমার বাইরে হুম, হুম, বাইরে যেতে হয়। এবং উম, বাইরের শো এলে আমি সত্যি করে না করতে পারি না, কারণ আমি ঘুরতে ভালোবাসি আর নাচ করতে ভালোবাসি। হুম, তখন আমি সিরিয়ালে বলি যে না, এবার একটু ছেড়ে দাও আমাকে, আমি ঘুরে আসি। কিন্তু ওই দুটো টেলিভিশনও আমাকে খুব হেল্প করেছে, টেলিভিশন প্রজেক্ট, কারণ রোজ ক্যামেরা ফেস করার বা খুব অল্প সময় কিভাবে সিন তুলতে হয় সেটা শিখিয়েছে। হুম, তারপরে এই আমার সামনে যে ছবিটা রিলিজ করছে রাস বলে, 6ই হুম, জুন, তার ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায়, তার সঙ্গে কাজ করে আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে যে বাংলা ছবিতে এখনো ওয়ার্কশপ করে কাজ হয়। হুম, আমরা প্রায় 2-2.5 মাস ওয়ার্কশপ করেছি, এবং সেটা অ্যাকর্ডিং টু তথাদা সেটা নাকি স্ক্রিনে বোঝা যাচ্ছে। তো আমি এখনো দেখিনি পুরো ছবিটা। আশা করছি যে একটু হলেও আমি আহ, উন্নতি করতে পেরেছি আমার ক্রাফটে। হুম। অভিনেত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবে 10-এ এই মুহূর্তে? 4 থেকে 4.5। আচ্ছা, এই এই মানে কত পেতে চাও আর কি? আর সেই 10। সেই সেই জার্নিতে
জার্নিটা কিভাবে চলবে আর কি কি তোমার মনে হয়, মানে আজকে হয় না আমরা দেখে তুমি যখন নিজেকে দেখছো স্ক্রিনে, তো তারপরে এসে কাটাছেঁড়া করা হয় যে আমার এই জায়গায় আমার ভীষণ ভাবে, ভীষণ ভাবে, মানে আমার মনে হয় আমার অনেক বেশি আরো ক্যামেরা নেওয়া উচিত, ক্যামেরার অ্যাঙ্গেলস বোঝা উচিত, কোন অ্যাঙ্গেলে ভালো লাগছে খারাপ লাগছে। আহ এগুলো তো সবসময় মনে হতে থাকে। বা এই সিনেমাটার ক্ষেত্রে আলাদা, কারণ এত মুখস্থ হয়ে গেছে যে ডায়লগ পুরো গ্রিপে ছিল। তো অনেক সময় ডায়লগ গ্রিপে না থাকলে মনে হয় যে আরো ইমোশনসটা আসছে না। তো অবশ্যই নিশ্চয়ই মনে হয় নিজের ব্যাপারে তো ক্রিটিক্যাল হতেই হবে। নিজেকে যদি এখানে বসিয়ে রাখি তাহলে তো আর এগোনোর কোনো জায়গা নেই। মানে এই সময় যে কেউ ক্রিটিসাইজ করলে সেটাকে নেওয়াও একটা ব্যাপার, তুমি স্বাভাবিকভাবে সেগুলো নিতে পারো। হ্যাঁ, পজিটিভ ক্রিটিসিজম তো নিতেই হবে। এখন তুমি আমাকে বললে যে তোমাকে এরকম কুৎসিত কাজের মাসির মতন দেখতে, দিস ইজ নট আ পজিটিভ ক্রিটিসিজম। তুমি একে তো কাজের মাসিকে ইনসাল্ট করছো, আর তুমি কাউকে কুৎসিত তো বলতে পারো না, মানে সেটা তো সেভাবে তুমি জন্মেছো। কিন্তু তুমি যদি আমাকে বলো দেবলি না, আমার মনে হলো ওইখানটায় না একটুখানি আরোপিত অভিনয়টা একটু ন্যাচারাল করলে, অফকোর্স সেটা তো। এবং আমার সব থেকে বড় ক্রিটিক আমার মা। মার সঙ্গে যে তার জন্য লাগে না তা না, ভীষণ ভাবে লেগে যায় যে না তোমার এটা মনে হচ্ছে যে এটা এইভাবে করা উচিত ছিল, না 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 আসলে আমার এটা মনে হয়েছে। বাট সেই দ্বন্দ্বটা থাকা খুব খুব জরুরি। একটা পরিষ্কার রিভিউ তো তুমি পেয়ে যাও, রিভিউটা তো পেতেই হবে, মানে এবং সে যদি বাড়ির লোক থেকে, মানে মায়ের থেকে আসে, তাহলে তো আরো ভালো, কারণ সে তো একদমই, তার তো কোনো ভয় নেই, মানে আমি তো তার মেয়ে, সে তো জানে আমি অফেন্ড হলেও বা কি হবো, আবার তো বাড়ি ফিরে আসবো। তো সেই জন্য সেও যখন বলে আই টেক দ্যাট ভেরি সিরিয়াসলি। দেখো মা শোনো, আমি আই টেক ইট সিরিয়াসলি, জাস্ট ঝগড়া করি বাট আই টেক ইট সিরিয়াসলি। পড়ানোটা কিভাবে এনজয় করছো? আমি খুব ছোটবেলা থেকে নাচ শেখাই, মানে তখন আমারই হয়তো বয়স 14-15 হবে, তখন থেকে পাড়ায় নাচ শেখাতে শুরু করি। এবং আমি রিয়েলাইজ করি যে আমি নাচ শেখাতে খুব ভালোবাসি। মানে সে আমার যতই কাজ থাকুক, আমি এমনও হয়েছে যে শুটিং বা প্রমোশন কিছু করেও আমি ক্লাস নিতে গেছি, মানে কিছু, কারণ সামহাউ নাচ জিনিসটা না শুধুমাত্র নিজের কাজ অব্দি রাখতে ভালো লাগে না কখনোই। সবসময় মনে হয় ইয়াঙ্গার যারা আছে, যারা এটা নিয়ে কাজ করতে চাইছে, তাদের মধ্যে যতটা পারি, যতটা আমি জানি, ততটা যদি ছড়িয়ে দেওয়া যায়। তো সেই জন্য পড়ানোটা মানে খুবই, ওটা একটা খুবই আরামের জায়গা আমার জীবনে। এখানে দেখছি আমাদের রিসার্চ টিম একটু তোমার সম্পর্কে ওরে বাবা, ঘাটাঘাটি এইসব শুনলে ভয় লাগে। সেখানে কুম্ভ স্নানে তুমি গিয়েছিলে, কেন, এর অ্যাসপেক্টটা কি? এই যে 144 বছর পরে নাকি হচ্ছে, এটা একটা শুনেছিলাম। আমি ভীষণই স্পিরিচুয়াল একজন মানুষ। আমি দীঘার ওপেনিং এও গেছিলাম, জগন্নাথ মন্দির যেটা ওপেনিং হলো। আমি প্রতি বছর পুরীতে যাই। আমি মিনিমাম 4-5টা উপোস করি বছরে। প্রচন্ড, আমার বাড়িতে একটা মন্দির আছে। তো যখনই কিছু শুনি, যে মানে যখনই কিছু শুনি, মানে যেখানে মনে হয় যে এখানে আমি যাব, এখানে গেলে আমার ওই, যদি এখন লোকে বলে পুণ্য তো এইভাবে অর্জন হয় না, বাট আমি 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 বলছি ইনভার্টেড কমার মধ্যে একটু পুণ্য হয়তো লাভ করে আসবো। সেটা কোন সরকার করছে সেটা আমার কাছে ম্যাটার করে না। হ্যাঁ, এইখানে আমি একটা কোশ্চেনটা হ্যাঁ, কোয়েশ্চেনটার জন্যই বুঝেছি আমি, ওই জন্য সেটা হচ্ছে কি গভর্নমেন্ট মানে সরকারের কি কাজ মন্দির বানানো? তুমি কিভাবে দেখো অ্যাজ এ সিটিজেন হিসেবে? যখন আগে মন্দির তৈরি হতো তখন কে করতো? রাজারা বা রাজারাই, আমরা তাই তো আমরা জানি যে রাজারা করতেন। তো তাদের তহবিল যদি আমি বলি, সেখানে তো প্রজাদেরই খাজনা জমা পড়তো, সেখান থেকে তো মন্দির তৈরি হতো। কিন্তু ওই বিষয়গুলো তো ভেঙে আমরা এখন ডেমোক্রেসিতে আছি। আমাদের তো মন্দিরের চেয়ে আমাদের একটা হসপিটাল বেশি ইম্পর্টেন্ট। সেটাও কি হচ্ছে না? কিন্তু একটা জিনিস করবো মানে আরেকটা জিনিস করা যাবে না, এরকম তো, মানে এরকম এক্সট্রিম ভাবনা আমাদের মাথায় সবসময় কেন থাকে? এটা হলে তো ওটাও হতে পারে। তো আমি তো খারাপ কিছু দেখি না। এবং যদি সেখানে, যেটা এখানে শুনেছি যে এখানে আর্ট নিয়েও, মানে শিল্প নিয়েও হয়তো কিছু কাজকর্ম হবে, তাহলে তো আরো 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 উপরি পাওনা হলো আমাদের জন্য। এই যে বিভিন্ন পত্র পত্রিকা বা আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা শুনছি
ইনটলারেন্স বাড়ছে। ভীষণ। দুটো দুটো ধর্মের মধ্যে আমরা যে কথাগুলো একটু লুকিয়ে চুরিয়ে বলতাম, একদম প্রাইভেট আড্ডাতে বলতাম, সেই কথাগুলো আজকে চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা বলতে পারি, মেট্রোতে বলতে পারি। তো বা এটা মানে তুমি কিভাবে এটাকে দেখছো, আর তুমি অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে এটাকে তুমি কিভাবে কাউন্টার করো তোমার পেরিফেরির মধ্যে? মানুষজন ভীষণ অসহিষ্ণু আজকাল, যেটা তুমি বললে ইনটলারেন্ট। আর আমাদের একটা মুশকিল হয়েছে এই সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে সবার সবকিছুর ব্যাপারে। এই যে তুমি একটু আগে বললে রবীন্দ্রনাথ ঠাকুর এবং উত্তম কুমার, তাদেরকে যদি আমরা সত্যি ভগবানের আসনে বসাই, তাদেরও কোনো পার্সোনাল কথা হলে, কারণ তারা তো রক্ত মাংসের মানুষ, তাদের তো কোনো ভুল ভ্রান্তি থাকবে না জীবনে, এটা হয় না। কিন্তু আগে কি হতো, তারা তারা এতটাই মহান কাজ করে গেছেন, আমরা তাদেরকে ছাড় দিতাম। এখন আর সেই ছাড়টা আমরা দিই না। এখন তাদেরকে আমাদের ছোট কথা বলতে ওই একটা মেসেজের দরকার পড়ে। সেখানে দাঁড়িয়ে তুমি আমার ব্যাপারে খারাপ বলবে, এটা তো খুব মানে আমি তো খুবই নগণ্য একজন মানুষ। মানুষের প্রতি ভীষণ ইনটলারেন্ট, ভীষণ আনকাইন্ড। মানে মানুষের মনে না ঘৃণাটা অনেক বেশি ভালোবাসার চেয়ে। এটা আমার মনে হয়েছে যে আগে কিন্তু দুটো মানুষের পরস্পরে অচেনা হোক, রাস্তায় যদি চোখে চোখ পড়তো মানুষে হাসতো, এখন কিন্তু সেটা করে না। কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখবি আগে লোকে ভিডিও করে, তাকে তুলে নিয়ে যায় না। মানুষের প্রতি যে মনুষ্যত্ববোধ সেটা কমে আসছে। আর তুমি যদি বলো এটাকে আমি কি করে ট্যাকল করি, আমি চেষ্টা করি যাতে জেনে শুনে কাউকে আঘাত না করতে। যে এটা বললে বা এটা করলে তার, সে আমার যতই অপছন্দের মানুষ হোক না কেন, এটা বললে বা এটা করলে তার খারাপ লাগবে, মানে সে আহত হবে, সেটা আমি কখনোই করি না আর কি। এইভাবেই আমি নিজেকে কন্ট্রোলে রাখি। এখন আমাদের মধ্যে তর্ক বন্ধ হয়ে গিয়ে দেশ বা বিদ্বেষটা বড্ড বেশি জায়গা নেই। এখন তো হেলদি ডিবেট হয় না, এখন তো লোককে ছোট করা হয়। মানে আমি এটা আগে কি হতো যে কারোর সঙ্গে কারোর মতের নাম মিললে সেটা ঝগড়ার জায়গায় থাকতো, কিন্তু বন্ধুত্বটা থেকে যেত। এখন আর সেই বন্ধুত্বটা হয়ও না, তৈরিও হয় না, বা থাকেও না, কারণ সেটা ডিরেক্টলি একটা পার্সোনাল কনফ্লিক্ট। লোকে না একদম ওই পার্সোনাল জায়গায় গিয়ে জিনিসটাকে বেঁধে। এবার এটা যেমন হয় সোশ্যাল মিডিয়ার জন্য একটা দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে লোক সবারই আজ, এবং প্রত্যেকটা ইস্যু তার সমাধান অব্দি না গিয়েই আমরা আজকে একটা চাই, কালকে একটা চাই, পরশু একটা চাই, এবং খুব শর্ট লিভ। তুমি যদি খেয়াল করে দেখো যে আজকে এটা নিয়ে আমি বললাম, এটা কেন হচ্ছে না, যে কালকে আরেকটা কিছু হলো, মানুষ কিন্তু ভুলে গেল, ওইটাকে জিয়ে রাখে না, কারণ সেটার মধ্যে ঢোকে না মন প্রাণ দিয়ে। সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা অকাজের ক্ষেত্রে হোক। ডিপ্রেশন আসে বা লো ফিল করো? হ্যাঁ, নিশ্চয়ই। সেইটাকে কিভাবে ট্যাকেল করো? আমি খুব লাকি যে যেহেতু আমি আমার স্টুডেন্টদের নিয়ে আমার বেশিরভাগ সময় কাটে, এবং ছোটবেলা থেকেই তাই কেটেছে। খুব মন খারাপ থাকলেও যেই রিহার্সালে ঢুকে যাই, কারণ যত কম বয়সীদের সঙ্গে থাকবে তত বেশি মন মেজাজ ভালো থাকে আর কি। তো ওরা হচ্ছে আমার একদম ওই ইনস্ট্যান্ট পিল। আর যেটা বললাম কাজের ক্ষেত্রে ডিপ্রেশন এলে গৌরব ইজ এ গুড কি বলবো মোটিভেশন, যে সব সময় এক যায় না, তোমার আজকে এরকম হচ্ছে, দেখো কালকে বেটার হবে। এবং সত্যি সেটা হয়, মানে একটু ধৈর্য ধরলে মানে ডিপ্রেশন থেকে তো ডিরেক্ট মুক্তির কোনো উপায় নেই, নিজেকেই পজিটিভটাকে ভাবতে হয়। এবং সেটা খুবই মানে যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজ তো অবশ্যই নয়। আর আমার মজাটা হচ্ছে আমার মুখটা সবসময় হাসি হাসি থাকে, তো এটা বোঝাও যায় না যে কখন কখন মন খারাপ চলছে বা কিছু হচ্ছে। সেটা আমি চেষ্টাও করি বাইরের লোক সমাজে খুব একটা না দেখাতে, কিন্তু তাহলে তো ডিপ্রেশন হয় এবং সেটাকে ট্যাকলও করতে হয়। ভেরি রিসেন্ট লোকজনের ইয়াং জেনারেশনকে দেখা যাচ্ছে যে তারা বিয়ের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, লিভিং এর দিকে বেশি ঝুঁকছে। এবং কিছু লোকের একটা বক্তব্য, দুজন যদি ফিনান্সিয়ালি সাউন্ড হয়, মানে স্টেবল অবস্থায় আসে, তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট বেশি হতে শুরু করে এবং রিলেশনটা একটা সময় পর ভেঙে যায়, যার জন্য ডিভোর্সটা অনেক বেশি বাড়ছে। তুমি এটাকে কিভাবে দেখো? কারণ তোমার দাম্পত্য জীবন, দুজনে প্রতিষ্ঠিত, দুজনে ফিনান্সিয়ালি ঠিকঠাক জায়গায়, তো তোমরা তোমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট নিশ্চয়ই হয়, সেইটাকে কিভাবে ঠিক করো বা দুজনের কথা বলার জায়গা, এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা চাই। আচ্ছা,
আমি আবার বেশি বিস্তারিত হতে গেলে আমি আবার টিচার হয়ে যাই, যাই হোক আমি বোঝানোর চেষ্টা ভালো তো। করছি। আমাদের তো মা বাবার সাথেও ডিসএগ্রিমেন্ট হয়, হুম। কিন্তু আমরা তো মা বাবাকে ছেড়ে আসতে পারি না, হুম। কারণ আমরা সেখানে জন্মেছি, তারা রক্তের সম্পর্কে তারা আমার বাবা মা। আমি যতই রেগে যাই যে আমার মনে হলো আমার বাবা এটা ঠিক করেননি, হুম। কিন্তু আমি তার সঙ্গে ঝগড়া করতে পারি, কিন্তু আমি তাকে ছেড়ে আসতে পারবো, কারণ কোনো ডিভোর্স টার্ম নেই। হুম। তাহলে আমার যদি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়, ডিসএগ্রিমেন্ট হয়, সেটা তো দুজনকেই একটা জায়গায় এসে কম্প্রোমাইজ বলবো না, একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, হুম। একটা অ্যাডজাস্টমেন্ট। আমি সবসময় বলি যে অ্যাডজাস্টমেন্ট খুবই জরুরি। আমার 100টা জিনিস ভালো নয়, ওরও 100টা জিনিস ভালো নয়, এবং সেটা জানি যে কার কোনটা কি খারাপ, কিন্তু সেটা তো মেনে নিয়েছি, মানে সেটা মেনে হুম। নিয়েই তো বিয়ে করেছি। হুম। তো সেটা এবং আমি এটাও বিশ্বাস করি আরেকজনকে যদি আমার পছন্দ হয় হুম। তার মধ্যেও কিছু খামতি থাকবে। তো এটা তো তো কোনোদিনই আমি খুশি হতে পারবো না, মানে যদি মনে হয় আচ্ছা এ তো এটা করে না, বা এটা করে, এটা আমার পছন্দ না, আর একটা মানুষের আরেকটা জিনিস খারাপ থাকবে, সেম ভাইসি ভাইসা, ওরও নিশ্চয়ই কিছু মনে হয় আমার সম্বন্ধে। তো ওই লেভেল অফ অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি। এখানেও ওই আগের পয়েন্টটাই চলে আসছে যে আমরা ভীষণ অসহিষ্ণু, সেটা কিন্তু হ্যাঁ একটা তো ঠিক কথা যে ইকোনমিক্যাল একটা স্টেবিলিটি থাকলে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশে, আমাদের একটা ভয়েস থাকে, কিন্তু সেই ভয়েসটা কোনোদিনই যেন সিউডো ফেমিনিজম না হয়ে যায়। মানে আহ আমি ফিনান্সিয়ালি স্টেবল সেই জন্য, এবং আমি কাজ করি সেই জন্য আমি রান্না করব না, আমার রান্না করতে ভালো লাগে না সেই জন্য আমি করব না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি ফেমিনিস্ট, রান্না করাটা আমার কাজ নয়, রান্না ইজ অ্যান ইকুয়ালি ইম্পর্টেন্ট জব, ইটস অ্যান আর্ট। তো সেইটাকে তুমি ওইভাবে তো ছোট করার কোনো কারণ আমি দেখতে পাই না। আমার বাড়িতে কোনো কাজ মানে রান্নার কেউ নেই, আমি রান্না করি এভরিডে। আমার কাছে সেটা কিন্তু দ্যাট ইজ আ পার্ট অফ বিং আ হোম মেকার। সেটা কিন্তু আমার বাইরের আমার প্রফেশনাল ওয়ার্ল্ডটাকে কোনোভাবেই সেটাকে ছোট করে দেয় না যে এটা আমাকে করতে হচ্ছে, এটা আমাকে করতে হচ্ছে না, আমি ভালোবেসে করছি, এটা আমি আমার নিজের বাড়ির জন্য করছি। কিন্তু যখনই এটা আসে যে স্পেশালি আমি এই সিউডো ফেমিনিজম ব্যাপারটাকে খুবই অপছন্দ করি, যে না এটা এখন মেয়েরা এটা এখন করবে না। আমি জানি এটা কোথা থেকে এসছে, যে এত বছর ধরে মেয়েরা সাপ্রেস ছিল, এবং লোকে বেশিরভাগ বলবে তোমরা এটা কোনদিন ফেস করনি, সত্যি, কারণ আমার অবভিয়াসলি একটু অ্যাফ্লুয়েন্সিয়াল বাড়ি হলে যা হয়, একটু আপার মিডল ক্লাস হলে যা হয়, সেগুলো কখনোই ওইভাবে দেখিনি, কিন্তু আমি শিওর যে যেই মহিলারা বলেন তারা সেটা ফেস করে এসেছেন এবং সেই জায়গা থেকেই বলেন। কিন্তু যদি আমি মনে করি এটা আমার বাড়ি, এবং সেখানে আমার দুজনেরই কিছু কাজ থাকবে, ডিসএগ্রিমেন্টস ওখান থেকে অ্যারাইজ করে বিয়েতে ইনিশিয়ালি, এবং দুজনেরই এক জিনিস ভালো লাগবে না কোনোদিন। মানে আমার যদি এই সিনেমাটা ভালো লাগে, ওর ওই সিনেমাটা ভালো লাগবে, তো একটা জায়গায় আসতে হবে, আইদার দুটোই সিনেমা দেখতে হবে বা দুটোই দেখতে হবে না, এবং দুজনেরই একটা ইন্ডিভিজুয়াল স্পেস থাকা খুব দরকার। এইটা নিয়ে আমি বলবো আর কি, যে একটা কাপলের মধ্যে এই মানে কতটা মানে এইখানে আমরা বোধহয় একটা সীমানা লঙ্ঘন করে যাই, যে মানে যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে কি যে তুমি আমার ফোন দেখো না, আমি তোমার ফোন দেখবো না, বা এইটা আমার প্রাইভেট স্পেস, এইটা তোমার প্রাইভেট স্পেস, এর বাইরে আমরা দুজন এক, এইটুকু সীমানা। এই সীমানা কি সত্যি সত্যি তৈরি করা সম্ভব, বা কিভাবে কাজ করে? কিছু প্রাইভেট স্পেস তো থাকতেই হয়। আমরা কি আমাদের মাদেরই সবসময় সব ফোন দেখাতে পারি? আবার ওই একই কথা চলে আসে। সেটা শুধুমাত্র আমরা আগেই ধরে নিই যে সেখানে কোনো একটা ফিশি কোনো গন্ধ আছে, এরকম না, হতে পারে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এমন কিছু একটা বলছি যেটা আমি চাই না আমার বর দেখুক, এবং সেম উইথ হিম, যে ওর বন্ধুর সঙ্গে এমন কোনো একটা কথা বলছে যেটা তো আমি শুনলে তো ভালো লাগবে না, বা হয়তো মানে প্রত্যেকেরই তো একটা ব্রিথ করার জায়গা চাই, নাহলে সে ফিরেটা আসবে কোথায়? সে যদি সবসময় আমি তাকে মানে জাপটে ধরে রাখি, আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি, তাহলে সে ফিরবেটা কোথায়? তাকে তো সেই জায়গাটা দিতে হবে যাতে সে আমার কাছে আবার ফেরে। তো সেই স্পেসটা, এবং ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমরা দুটো আলাদা জিমে যাই, অনেকে প্রশ্ন করেছে কেন একই তো জিমে যেতে পারো, কারণ ওটা দুজনেরই আলাদা স্পেস, সেখানে দুজনের রকম বন্ধু আছে, সেটা আমাদের মি টাইম। তো সেখানে গিয়েও বাড়ি থেকে বেরিয়ে আবার একই জায়গায় গিয়ে দুজনে ওয়ার্কআউট করছি, সেটা আমাদের দুজনেরই মনে হয় না সেটা খুব একটা হেলদি। আমরা বিয়ের আগে কিন্তু একসঙ্গে একটা জিমে যেতাম, কারণ আমরা একসঙ্গে থাকিনি কোনোদিন বিয়ের আগে, মানে আমাদের কোনোদিনই লিভ ইন বা ওরকম কিছু ছিল না।
তখন আমরা একটা জিমে যেতাম। হুম। বাট পরে আমরা দেখলাম যে আমরা তো রাত্রে আবার বাড়িতেই ফিরবো এবং সকালবেলা একই বাড়ি থেকে বেরোবো। সো মানে যার যার স্পেসে না, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ও এসে আমাকে বাড়িতে আজকে জিমে জানো তো এটা এটা করলাম, ওর এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে শেয়ার করতে পারে, একটা গল্প করার কিছু থাকে। দেয়ার হ্যাজ টু বি সামথিং টু লুক ফরওয়ার্ড টু। যদি সবসময় একে অপরের সাথে থাকি তাহলে আর কি গল্প করব? না, সেটাও তো একটা লোক তো আরেকটা লোকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেতে পারে না, না? সেটা উচিত গেলেই নয় তখন বোধহয়। আর নিঃশ্বাস নেওয়া যায় না, তখনই দম বন্ধ লাগে, তখনই মনে হয় আচ্ছা লুকিয়ে, আচ্ছা আচ্ছা আমি বন্ধুদের সঙ্গে এটা বেরোবো, এটা তাহলে আমি কি করে বলবো? এই ভাবনাটা যদি আসে তাহলেই মুশকিল। নিউজ চ্যানেল দেখা হয়? খুব একটা না আজকাল, বাট তাও দেখি না একদম বললে মিথ্যে কথা বলা হবে। তো সেটা থেকে নেওয়ার কি আছে? অনেক ড্রামা। ওয়ে অফ প্রেজেন্টিং নিউজ, ওটা একটু সত্যি অদ্ভুত লাগে, এবং যেভাবে পুরোটা প্রেজেন্ট করা হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি ওই প্যাটার্নটা ফলো হয়ে আসে, আমি আর তুমি যতই খারাপ বলি, আমাদের মেজরিটি দর্শক কিন্তু ওটাই দেখতে পছন্দ করে, সেই জন্য ওটা চলছে। যেটাই টিআরপি দেয় সেটাই টিভিতে চলে। তাই ব্যক্তিগত স্তরে আমাদের খারাপ লাগলেও আমি শিওর এটা কিছু মানুষের ভালো লাগে, এবং সেই জন্য এই নিউজ চ্যানেলগুলো ওয়ার্ক করে। যেহেতু তুমি অভিনয়ে আছো, তোমার উপরে একটা লাইমলাইট থাকে, তারপরে বিভিন্ন আলোচনায় উঠেই আসো। ছবি বছরে 2-3টে যা ছবি করো না কেন তার জন্য ঘুরে আসতেই হয়। তো এই সমাজে বিভিন্ন যে কাজগুলো হচ্ছে, অবক্ষয় বলো বা কোনো ক্রাইসিস তৈরি হলে, সেটা নিয়ে তুমি বক্তব্য রাখলে কতটা সচেতন ভাবে, এবং সেটা নিয়ে তুমি সত্যি সত্যি যেহেতু আবার তুমি পড়াচ্ছ পাশাপাশি, ফলে সব জিনিসগুলো তো অ্যানালাইসিস করা অ্যাজ এ টিচার হিসেবে দরকার। হ্যাঁ, আজকাল মুশকিল হয়ে যায় যে এতটাই টুইস্টেড ট্রুথ, এতটাই তাতে একটা আস্ফালন আছে যে সত্যি মিথ্যের বিভেদ করাটা খুব মুশকিল হয়ে পড়ে সব সময়। মানে অনেক কিছু এমন কিছু, ধরো একটা খবর শুনে ভাবলে এ বাবা এটা হয়েছে, তারপর হয়তো দেখলে শুনতে পেলে যে আচ্ছা এটার পেছনে এইগুলো ছিল যেগুলো আমরা জানি না, বেশিরভাগ সাধারণ মানুষের ক্ষেত্রে যা হয়। এবার তুমি যদি বলো যে আমি বক্তব্য রাখি কিনা, এটাই অ্যাটলিস্ট 2-3 বছর আগে হলে আমি ভীষণ বক্তব্য রাখতাম, মানে আমি ভীষণই অপিনিয়েটেড একজন মানুষ, মানে জেনে শুনে যেটা আমি জানি না সে ব্যাপারে খুব একটা চেষ্টা করি না বক্তব্য রাখার, আমার সবসময় এটা নিজের সে ছিল। কিন্তু আমি এমন একটা বাড়ি থেকে আসি, সবসময় তো সেখানে একটা রাজনৈতিক রং আছে, তো কিছু বললে না সেটা খুব উল্টে, মানে মানেটা ভীষণ একটা অন্য হয়ে যাওয়ার চেষ্টা করে। এবং যেহেতু এখনো আমি ফুল ফ্লেজেড পলিটিক্সে আসিনি, আমার সবসময় মনে হয়েছে যে অভিনেত্রী হিসেবে বোধহয় এতটা পলিটিক্যাল, মানে ওই যে পলিটিক্যাল দাগিয়ে দেওয়া, এটা বোধহয় সবসময় নিজে মানে খুবই টায়ারসাম হয়ে পড়ে। মানে প্রত্যেকটা, কারণ একটা আমি উত্তর দিলে আবার 4-4টে উত্তর আসবে, সেটা আমাকে দিতে হবে। সেটা না লকডাউনের সময় খুব হয়েছিল, তখন বেশ কিছু বাকবিতণ্ডা এরকম সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে পড়েছেন, তা দেখলাম নিজের ভীষণ মানসিক শান্তির অবক্ষয়, এবং কতক্ষণ আমি উত্তর দিয়ে যাব, যারা দিচ্ছে তাদের হয়তো সেটাই তাদের পাস টাইম, আমার তো নয়। সেই জন্য আজকাল অনেকটা মেলো ডাউন করে গেছি আর কি বক্তব্য রাখার ক্ষেত্রে। এই যে আরজিকর ইস্যুটা হয়েছিল, সেটা নিয়ে তুমি মানে আমি কোথাও কোনো বক্তব্য পাইনি আর কি, ওটার জন্য তোমার কাছে জানতে চাইছি। আমি একমাত্র আমার কলেজের যে র্যালিটা বেরিয়েছিল সেন্ট জেভিয়ার্স, আমি কিন্তু তৃণমূলের র্যালিতেও যাইনি, একমাত্র আমার কলেজের র্যালিটা আমার মনে হয়েছিল, বিকজ সেন্ট জেভিয়ার্স ইজ এন এ পলিটিক্যাল কলেজ, যেখানে কোনো রাজনৈতিক দল নেই, আমরা স্টুডেন্টস ইউনিয়নরাই, মানে যে স্টুডেন্টসরাই স্টুডেন্টস ইউনিয়ন। তো আমি সেই র্যালিটায় বেরিয়েছিলাম একটা ক্যান্ডেল মার্চে, কারণ এতটাই দাগাদাগি চলছিল, এবং কে কতটা সত্যি জানে সেটা তুমিও জানো না আজ অব্দি, আমিও জানি না আজ অব্দি। একটা শুধু একটা কিছু বলে দেবো, অবশ্যই এটা বলেছি যে ভীষণ দুঃখজনক ঘটনা, জীবনেও এরকম কিছু হওয়া উচিত না, এবং দোষীর শাস্তি চাই, এছাড়া তো আর কিছু বলার নেই। যারা যারা বলেছিলেন তারাও যে খুব একটা কিছু প্রুভ করতে পেরেছেন এমন তো নয়। তো যেইটুকুন বলার দরকার পড়েছিল সেইটুকুন বলেছিলাম। এইখানে কোনো একটা ইনসিডেন্ট হলে না,
মানুষ মানে কিছু মানুষ এভাবে প্রশ্ন করতে থাকে যে এটার জন্য তুমি কথা বলনি, তাহলে হুম, এটার জন্য হুম, কেন হুম, হুম, সিলেক্টিভ কেন তুমি হুম। আর আজকে এটার জন্য বলছো, কালকে ওটার জন্য কেন বলছো না? এটা খুব আমি তো যাদবপুরের সুইসাইড নিয়েও কিছু বলিনি। হুম, যারা বলেছিলেন ওই যে ওইখানে আবার হুম, ওই বিভক্তটা আছে, হুম, বিভক্ত হুম, এই ব্যাপারটা আছে। কিন্তু আমি যেহেতু আহ, কি বলবো, মানে নিজের একটা সাইলেন্ট ওয়ে অফ প্রোটেস্ট হয়, হুম, এবং যেটা বলছি যে যেহেতু আমি কোনো দলের সাথেই যাব না, কারণ হুম, আমি জানি না সত্যিটা কি। হুম, আমি হুম, শুধু দেখেছি একটা মেয়ের সঙ্গে এরকম হয়েছে, হুম, সেটাকে আমি তার তীব্র বিরুদ্ধে। কিন্তু আমি জানি না যে, যেটা মেজরিটি তখন সবাই বলছিল যে হুম, শাসক দলের হ্যানা ত্যানা, হুম, আমি হুম, ওইটাতেও যাইনি। আমি শাসক দলের একটা র্যালি বেরিয়েছিল যদি মনে থাকে, হুম, 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 আমি সেটাতেও যাইনি। আমার যেখানে মনে হয়েছিল যে সাইলেন্ট মার্চ হচ্ছে, যদি আমার সত্যি কিছু মানে আমার যদি প্রতিবাদ করার থাকে, আমার তো গলা চিরে করতে হবে না। হুম, হুম, তো সেটাই আমি আমি যাদবপুরের ক্ষেত্রেও যেমন করিনি, এটার ক্ষেত্রেও তেমন হুম। করিনি। কারণ সবার প্রতিবাদের ভাষা আলাদা। হ্যাঁ, এবং এই যে যখন পেহেলগাঁও হলো, হুম, হুম, অনেকেই তো ছবি শেয়ার করেছেন। আমি গত বছর আমিও জুলাই মাসে গেছিলাম, এই একই জায়গায় তুলে ছবি আছে, হুম, কিন্তু আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি। হুম, আমি আমার পার্সোনাল লাইফের ছবিও খুব একটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দিই না। হুম, কাজের খুব মানে হয়তো আমার বরের জন্মদিনে দিলাম, আমার বাবার জন্মদিনে দিলাম, এছাড়া আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার প্রাইভেট লাইফের বা হুম, আমি মানুষটাকে আমি খুব একটা রাখার চেষ্টা করি না। হুম। মা শব্দটা শুনলে কোন একটা ঘটনার কথা মনে পড়ে, সেটা বলো। মা শব্দটা শুনলে। আমি ভীষণভাবে কুকুরে ভয় পাই, হুম, মানে আমার সিনোফোবিয়া আছে অ্যাকচুয়ালি। তো একবার আহ খুব মজার গল্পটা, একবার সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি ভোর 5টার সময়, আর ভোরবেলা তো কুকুররা কিরম তাড়া করে জানো। হ্যাঁ, এবারে সাইকেল নিয়ে যাচ্ছি আর দুটো কুকুর এরম তাড়া করেছে, আমি তখন সাইকেল তো চালাচ্ছি আর চেঁচিয়ে চেঁচিয়ে মা বলছি। তখন তো হয়ে গেছে, ফিরে এসে রিয়েলাইজ করলাম যে এই শব্দটা কতটা হুম, স্ট্রং। মানে তখন আর কিছু মনে পড়েনি, মানে আমি বাঁচবো, মানে ওটা তো ফোবিয়া, তো হুম, তো ওখানে দম বন্ধ লাগে মানে। আহ, এখানে আবার অনেক পেট লাভার আছে, আমি পেট লাভারদের কিছু বলছি না, আমি জাস্ট হুম, আমার জাস্ট ফোবিয়া আছে ব্যাপারটাতে। তো মানে আমি তাদের হার্ট করা পছন্দ করি না, কিন্তু আমার খুব হুম, হুম, কাছাকাছি চলে এলে আমার একটা কষ্ট হয়। তো ওইখানটায় সাইকেলে করে যা মানে পালাচ্ছি, আর পেছনে তারাও ছুটে ছুটে আসছে, আর তখন একটাই শব্দ মনে পড়ছে যে মা, আর কিছুই মুখ থেকে বেরোচ্ছে না। তো এটা ফিরে এসে মাকেও বলেছিলাম যে কারণ মা মেয়ের সম্পর্ক না খুব ওই সারাক্ষণ ঝগড়া চলছে। হুম, এটা মানে হতেই থাকে, মার মনে হচ্ছে আমি ভুল করছি, আমার মনে হচ্ছে মা ভুল করছে, সো এটা ইট ইজ অলওয়েজ বিন লাইক দ্যাট। হুম, এবং মা সবসময় মনে হয় বাবাকে বেশি ভালোবাসি, কিন্তু ওই যখন আর কেউ বাঁচানোর থাকে না, তখন ওই মা শব্দটাই বাঁচায়। হুম। না, এটা তো সব মায়েরই মানে সব মায়েরই এবং সব বাবারই অভিযোগ। ছেলেরা মাকে বেশি ভালোবাসে এবং মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বা এটা তার তো সঙ্গে একটা হয়তো কমিউনিকেশন কোথাও বেশি। একটা না, কমিউনিকেশন মার সাথেই বেশি, আচ্ছা। বাবার কাছে আবদারটা অনেক বেশি। হুম, বাবার কাছে তো আমি বড়ই হইনি, তো বাবা হচ্ছে একটা আলাদা ইমোশন, ওটা হচ্ছে সমস্ত আবদারের জায়গা। হুম, আর মা হচ্ছে শাসন করে ঠিকঠাক, মানে এখনো আমাকে লেট হলে বাড়ি ফিরলাম, শ্বশুর বাড়ি ফিরলেও মানে মা জিজ্ঞাসা করে তুমি ফিরেছো, হ্যাঁ। হুম, মানে এখন ওই শাসনটা আছে, এবং আমার মনে হয় মানুষ যেইটুকু আমাকে পার্সোনাল লেভেলে চেনেন এবং বলেন যে আমি মোটামুটি একটা ভালোই মানুষ তৈরি হয়েছি, সেটা মায়ের কৃতিত্ব তার মধ্যে হুম। বেশিরভাগটাই। বাবা কোনোদিন রান্না করে খাইয়েছে? আমার বাবা গ্যাসও জ্বালাতে পারে না। আমার হুম, মা হ্যাজ অলওয়েজ বিন আ ওয়ার্কিং লেডি। তো এমন হতো কি সন্ধ্যাবেলা আমায় দুধ গরম করে খাওয়াতে হতো। আমি একবার দেখেছিলাম আমার বাবা মাটি, সেদিন মধ্যে মায়ের আসতে দেরি হচ্ছিল, মাটিতে বসে এবার গ্যাসের দিকে তাকিয়ে আছে যে কি করে জ্বালাবে গ্যাসটা। আচ্ছা। তো আমার বাবা একদমই পারে না। আমি কিছুদিন আগে পার্থ ভৌমিকের সঙ্গে এরকম একটা আড্ডায় ছিলাম। সেখানে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোনোদিন আপনার মেয়েকে মানে মেয়েকে বলছে আমি কোনোদিন সময় দিতে পারিনি। হুম। তো আমি বললাম, তাহলে আপনার তো এখন উচিত, যখন আপনি একজন এমপি, তো একদিন রান্না করে খাওয়ানো উচিত আপনার মেয়েকে। তার মেয়ে হিসেবে আপনার যা স্যাক্রিফাইস আছে আপনার প্রতি। বলছেন আমি শুধু চা বানাতে পারি, মানে সেটাও খুব খারাপ সেটাও তো চা বানাতে পারে। পারি। আমি বলছি আমার বাবা এরকম মাটিতে বসে পড়ে দেখছি গ্যাসের দিকে তাকিয়ে বসে, যেমন তখন আমার বয়স বেশ কম, মানে হয়তো 10-11 মানে 10-11 বছর বয়স হবে। হুম। আমার সেই মা আসেনি, আর মা বাবাকে বলেছে তুমি দুধটা একটু গরম করে খাইয়ে দেবে, সেটাও পারিনি। বাবার সঙ্গে ডিসএগ্রিমেন্ট হয় রাজনীতির ব্যাপার নিয়ে? উম, না, বাবার সাথে থ্যাঙ্কফুলি আমার বাবা খুব একটা ওই স্ট্রিনজেন্ট পলিটিশিয়ান না, হুম, একটু ওপেন ডিসকাশন করা যায়। হুম, ডিসএগ্রিমেন্ট হয় না, কিন্তু অনেক সময় আমার মনে হয় যে এইটা হয়তো এইভাবে প্রেজেন্ট না করলেই হতো। হুম,
সেরকম হয়। কিন্তু আমার বাবা না খুব একটা রাজনীতি নিয়ে আমাদের বাড়িতে খুব একটা আলোচনা হয় না, মানে উনি সারাদিন এটার মধ্যে থাকেন বলেন, হুম। উনি একটু নাচ গান এসব নিয়ে আমাদের বাড়িতে সেটাই বেশি আলোচনা হয়। শ্বশুর জামাইয়ের রিলেশনশিপ কিরকম? খুব মিষ্টি, মানে আহ বিয়ের আগে অবধি গৌরব খুবই ভয় পেত, হুম। আমার বাবাও বেশ একটু অ্যাভয়েড করতো। শুরুর দিকে তো কেউ কারোর সাথে বেশি কথাও বলতো না। এবং গৌরব এখন আমার বাবাকে স্যার, মাকে মা বলে, বাবাকে স্যার বলে। আহ, কিন্তু ওদের রিলেশনশিপটা মানে টাচউড, হুম। আমার আমার খুব ভালো লাগে, মানে একটা অসম্ভব ভালোবাসা যে লুকিয়ে, মানে হুম। দুজনেই আসলে একদম মুখে কিছু বলতে পারে না, আমার বাবাও আর আমার বড়, কিন্তু বুঝতে পারি যে একটা দুজনের দুজনের প্রতি একটা অ্যাডমিরেশন আছে। হুম। আমার বাবার প্রতি গৌরবের একটা অ্যাডমিরেশন আছে, বাবাও গৌরবকে উইথ টাইম, মানে এখন হয়তো আমিও কোনো সময় কমপ্লেন করেছি, বাবা বুঝেছে আরে এটা তো ভালো জিনিস তুমি দেখো, বা মানে আমি সবসময় দেখেছি যে ওরা একে অপরকে ঢেকে নেয়। তো হুম। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুবই একটা মিষ্টি সম্পর্ক। হুম। তোমাকে যদি একটা টাইম মেশিন দেওয়া হয়, তাহলে কোনো একটা ঘটনা যদি তুমি রিভিজিট করো, কোন একটা ঘটনাকে যদি রিভিজিট করতে চাও, তাহলে সেই ঘটনাটা কি? হুম, ওরম কিছু না। যদি একটা সময় স্প্যানে ফিরে যেতে চাও, আমি বোধহয় আমার কলেজ লাইফে ফিরে যেতে চাইবো। হুম। আমি সেন্ট জেভিয়ার্স পড়াশোনা করেছি। আহ 3 বছর এত মজা করে কেটেছে, আহ এত এত নাচ করেছি, এত বন্ধু বান্ধব হয়েছে। ওই 3টে বছর কোনো এক্স্যাক্টলি ঘটনা কিছু নেই ওরম ভাবে। হুম। আবার একটু মমতা ব্যানার্জিতে আসি। নিশ্চয়ই। মমতা ব্যানার্জি যদি তোমাকে এবার 26-এ টিকিট দেয়, তাহলে কি তুমি দাঁড়াবে? এর মানে এটা মমতা আহ ব্যানার্জি শুনতেও পারে। আম, উনি যদি আহ, বলেন, উনি নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই বলবেন, হুম। বাট তারপরেও আরেকজনের পারমিশন আমার নেওয়ার থাকবে, সেটা হচ্ছে আমার বাবা। হুম। কারণ উনি এটা অনেকটা বেশি ভালো বোঝেন আমার থেকে। হুম। আমি ছবির ক্ষেত্রে তো বলতে পারি যে না এটা আমি তোমার থেকে ভালো বুঝি, এটা আমি করবই, কিন্তু রাজনীতিতে আসার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বললেও মানে অবশ্যই ওনাকে সব রকম রেসপেক্ট দিয়ে, কারণ উনি নিশ্চয়ই ভেবেচিন্তেই বলবেন। তারপর আমার ওই বাবাকে একবার জিজ্ঞেস করতে হয়, বাবা যদি বলে হ্যাঁ করো, আমি নিশ্চয়ই করবো। হুম। এবার তাহলে মমতা ব্যানার্জিকে আগে দেবাশিস বাবুকে ফোন করতে হবে, তারপরে তোমাকে হ্যাঁ ফোন করতে হবে। আচ্ছা, আজকে এই দেবলীনা কুমার, তুমি যেখানেই আছো, যাই করছো না কেন, এর পিছনে এমন একজন মানুষ যে না হলে তুমি এটা হতে না, সে কে? মা সবসময় ভীষণ সাপোর্টিভ। আমার বাবাও চাননি এতটা, যে মানে আমার বাবা সবসময়, যে জন্য আমার পিএইচডিটা শেষ করা, হুম। আমার বাবা সবসময় চেয়েছিলেন আমি একাডেমিক্সই করি। যে জন্য আমি আমি ইনফ্যাক্ট আমি আমার পোস্ট গ্রাজুয়েশনের পরে অভিনয়ে এসেছি, অনেক পরে। হুম। এবং তারপরে পুরো অভিনয় করতে করতে মানে টেলিভিশনের অফার আমি শুরুর দিকে, এখন আর লোকে বলে না কারণ জানে আমি করবো না, হুম। ছেড়ে দিয়েছি, কারণ আমার এতটা পড়াশোনা ছিল। পিএইচডি অনেকটা টাইম টেকিং একটা জিনিস। আমার বাবা কোনোদিনই খুব একটা চাননি, কিন্তু আমার মা বুঝেছিলেন যে আমার অভিনয়টা করতে ভালো লাগে, আমার ক্যামেরা ফেস করতে ভালো লাগে, নাচ করতে তো খুবই ভালো লাগে। বাবা অবশ্য নাচের জন্য খুব সাপোর্টিভ ছিলেন, অভিনয়ের জন্য খুব একটা সাপোর্টিভ ছিলেন না। সো ওই যে পুশটা বা না হবে তুই করে যা, সেটা আমার মা, একদম মা। টাকার প্রয়োজনীয়তা জীবনে কতটুকু, আর টাকাটাকে ম্যানেজ করা, সেটা কি তুমি জানো? আহ আমার নিজের প্রতি খুব একটা খরচা নেই, কিন্তু হ্যাঁ ম্যানেজ করা হোক, মানে আমি খুব একটা টাকা, যেগুলো আমারও প্রাপ্য টাকা, খুব একটা এই চেয়ে উঠতে পারি, মানে চেয়ে উঠতে পারি, চাই তো বটেই, কিন্তু খুব একটা তার জন্য মারপিট করে উঠতে পারি না, বা তার জন্য সম্পর্ক খুব নষ্ট করে উঠতে পারি না। মানে আমার মনে হয় ঠিক আছে এইটা বোধহয় আমার ভাগ্যে নেই, এই টাকাটা, মানে আমার বাবা একবার এরকমই বুঝিয়েছিলেন, আমার একটা বেশ হিউজ অ্যামাউন্ট হুম। একজনকে দিয়ে চলে গেছিল। আমি তখন বেশ আরেকটু 2-3-4 বছর আগে আমার বাবা বলেছিলেন যে এটা ধরে নাও যে এটা তোমার ভাগ্যে ছিল না। হুম। তো ওইটাকে যদি ওইভাবে দেখে নি, তখন আর বোধহয় ঠিক আছে, তখন সেই মানুষটাকেও ক্ষমা করে দেওয়া যায়। হুম। আর যদি বলো প্রয়োজনীয়তা কতটা,
ভালো থাকার জন্য যতটা দরকার, খুব উচ্চাকাঙ্ক্ষী নয় আমি। আমি অনেক সময় এমন কাজও করি যে যেটাই হয়তো কোনোই টাকা পয়সা নেই, কিন্তু শুধুমাত্র কাজটা ভালো লাগছে বলে হুম। সেটা করি। কিন্তু লোকের একটা ধারণা আছে যে দেবলীনা কুমারের টাকা পয়সার দরকার নেই, বা কাজ করলে আগেই বলে যে তোমার তো টাকা পয়সা লাগবে না, মানে এরকম কোনো ব্যাপার নয়। মানে আমারও আমার এখন যা বয়স, পকেট মানি এখন আমার বাবা দেয়, সেটা জাস্ট ওই ওই আবদারের জায়গা থেকে। কিন্তু নিজের কিছু খরচা থাকে এবং নিজের তো একটা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জায়গা থাকে, সেটা নিজের সেলফ রেসপেক্টের জন্য। সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই রোজগার করাটা তো ভীষণ জরুরি। হুম। কোনো কিছুতে ভয় আছে বা ভয় পাও, বা কুকুরে জীবনে ভয় পাওয়াটা জরুরি কতটা? ভয় পাওয়ার ভয় পাওয়ার কি সত্যিই দরকার আছে, বা জীবনে ভয় কিভাবে মানে কাজ করে? মা বাবা না থাকলে এই জীবনে কিরম হবে এটা ভেবে ভয় পাই। হুম। এটা আমার কাছে খুবই একটা বেদনাদায়ক ভাবনা। মানে হুম 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 ওটা ভাবলেই আমার ভয় লাগে। হুম। তাছাড়া কোনো কিছুর খুব একটা ভয় নেই। ভয় পাওয়াটা দরকার আছে কি জীবনে? হ্যাঁ, না হলে তো হারানোর ভয়টা থাকবে না। হারানোর ভয় না থাকলে তো জড়িয়ে রাখতে পারবো না, আঁকড়ে ধরে হুম রাখতে পারবো না। যদি আমি নাই ভয় পাই যে এই মানুষটাকে যদি আমি মানুষের ক্ষেত্রেই বলছি, মেটেরিয়ালিস্টিক খুব একটা, ঠিক আছে, দুটো জামা যদি কমও থাকে ঠিক আছে, মানে চলে গেলেই হলো আর কি, হুম মোটামুটি। আম, কিন্তু ওই মানুষজনকে হারানোর ভয়টা না থাকলে, যেমন আমার একটা খুব মুশকিল আছে। আমার কোনো বন্ধু যদি কলকাতার বাইরে চলে যাবে আমি শুনি, আমার খুব মন খারাপ হয়ে যায়। হুম আমার ওইটুকুন জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সও পছন্দ নয়। হুম মানে আমি চাই যে সবাই আমার কাছাকাছি থাকুক। হুম তো হুম। এই, হ্যাঁ, হারানোর ভয় তো থাকেই, মানুষজনকে হারানোর ভয় তো থাকেই। আরেকটা আমাদের মানুষের জীবনে যেটা হয়ে ওঠে না, সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন যখন পড়াশুনো করেছি বা জীবনের যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছ থেকে, একজন সে একজন রাইটার হতে পারে, সে একজন সিঙ্গার হতে পারে, যে কোনো কেউ হতে পারে, আমাদের ছোট ছোট জীবনে উপলব্ধি দিয়ে গেছে, যার জন্য আমরা আজকে যেটা হয়েছে সেটা তিলে তিলে গড়ে উঠেছে। তাদের কিছু ভ্যালুস দিয়েছে, কিছু হুম আহ, আমাদের এনকারেজ করেছে, বা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তো আমাদের সাধারণত তাদের আমরা ধন্যবাদ জানাতে ভুলে যাই। হুম হুম। হুম। তো তোমার মধ্যে কি সেই জিনিসটা আছে যে ধরো কারো একটা বই পড়ে তোমার ভালো লেগেছে, সে আমাকে 10 মিনিটের জন্য হলেও একটা জিনিসের জন্য রিলিফ দিয়েছে বা হাসিয়েছে, বা আমাকে গুড ফিলিং করিয়েছে, তো তাকে যদি কোনোদিন দেখি সামনাসামনি, তো তাদের ধন্যবাদ জানানো এবং বলে যে আপনি আমার জীবনের এই সময়টুকু আপনি, এইটা আহ আছে এই প্র্যাকটিস। জানো তো, এটা যখন সেই মানুষগুলো থাকে না, হুম তখন অনেক বেশি রিয়েলাইজ করি। হুম আহ আমি এমনি খুব কম এক্সপ্রেসিভ, মানে হুম ভালোবাসার কথাও আমি বলতে খুবই মানে কিরম একটা হয় যেন। আহ কিন্তু মানে যত সময় যাচ্ছে না, এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি, যে তুমি হুম মানে ঠিক ধরেছো যে যত সময় যাচ্ছে সেটা প্র্যাকটিসে আনার চেষ্টা করছি। কারণ মনে হচ্ছে যে আর হয়তো বলতে পারবো না। হুম আমি যেখানে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, দক্ষিণী, হুম সেখানে যিনি প্রিন্সিপাল ছিলেন আমায় ভীষণ ভালোবাসতেন, ভীষণই। যদিও আমি খুবই ফাঁকিবাজ ছিলাম এবং গানটা কখনোই গাইনি, কিন্তু উনি আমায় সামাও খুব ভীষণ স্নেহ করতেন। এবং ওই 5 বছর আমার রবীন্দ্রনাথের প্রতি দৃষ্টিভঙ্গি খুব মানে অজ্ঞাতভাবে খুব বদলে গেছে। মানে কেউ চোখে হুম আঙুল দিয়ে দেখায়নি, কিন্তু ওখানে থাকতে থাকতে ওই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হতে আমার কোথাও একটা দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এবং যখন উনি গত বছরের আগের বছর উনি মারা যান, আহ আমি তারপরে রিয়েলাইজ করেছি ওনার কতটা ইম্প্যাক্ট ছিল আমার জীবনে। আমি হুম এখনো দক্ষিণী ঢুকলে বা এখন আমার কথা বলতে গেলে আমার এত খালি মনে হয়। হুম কখনো ওরম ভাবে ওনাকে বলে উঠিনি যে থ্যাংক ইউ বাপিদা, যে আহ আপনি অনেকটা ভালোবাসা দিয়েছিলেন। এবং ওই আর কি। হুম। এরপর থেকে নিশ্চয়ই দেখা হলে আমরা হ্যাঁ আমাদের যে মানে ভ্যালুস গুলো অ্যাড করেছে তাদের। উইথ টাইম সেটা করার চেষ্টা করছি। মানে এটা হুম বোধহয় হুম নিজের বয়সের সাথে নিজের হুম উপলব্ধি, হুম যে আর কবে বলতে পারবো এটা জানি না। হুম। এইটা আমার ভেরি রিসেন্ট মনে হয়েছে আমার বাবা মারা যাওয়ার পর। মানে এটা মনে হয়েছে যে হয়তো আমি দিনে 3 ঘন্টা 4 ঘন্টা তার সঙ্গে কথা বলেছি, তারপরেও আজকে যখন একা বসে থাকি তখন মনে হয় হাজার কথা বলা হয়নি, আর একটু বললে বোধহয় ভালো হতো। হ্যাঁ, আমার আমার দিদা আছেন এখনো। হুম যখনই, এবং দিদা খুবই কমপ্লেন করে তুই তো আসিসই না। আর আমার দিদার বাড়ি একদম পাশে, মানে হুম আমার বাড়ির ঠিক পাশের রাস্তায়।
আমি দিদার কাছেই মানুষ হয়েছি, মানে আমার মা বাবা যেহেতু কাজ করতেন, তো এখন মাঝে মাঝেই কমপ্লেন আসে, ও তো আসেই না, এবং সেটা খুবই স্বাভাবিক, সেই কারণ সেই মানুষটা এখন একলা থাকেন একদম। কিন্তু না 2-3 সপ্তাহ হয়ে গেলে, আমি যখন বলছি আমার এখন মনে হচ্ছে আমি প্রায় মানে 3 সপ্তাহের উপর এখন দেখা হয়নি, আমার নিজের ভয় করতে থাকে যে এ বাবা এই সময়টা ছিল, গেলাম না, বাড়িতে বসে রইলাম, ওখানে গিয়ে বসে থাকতে পারতাম, কিছুই তো করতে হয় না, গিয়ে দুটো কথা বলা, বাট খাওয়াবে ওটা খাওয়া, এইটুকুন করলেই তারা খুশি। তো এখন এটা আমার দিদার ক্ষেত্রে আমার খুব মনে হয় যে, স্পেশালি যখন বারবার কমপ্লেন করে না, তখন মনে হয় যে সত্যি আমার একটু বেশি যাওয়া উচিত, সেটা সবসময় মনে হয়। আগামী বছর এই যে তোমার কাজ চলছে, তোমার রাশ আসছে, তার সাকসেস আসুক। আর আগামী বছরে কি কি ছবি আসছে তোমার, বা এই মুহূর্তে কি কাজ চলছে? আগামী কয়েক বছর যদি বলতে পারতাম তাহলে তো আমি খুবই খুশি হতাম। আহ, এখন তো রাশ রিলিজ করছে, আমি নজরবন্দি বলে একটা ছবি করলাম ফেব্রুয়ারি মাসে, তো ওইটা আশা করি এই বছর শেষ বা পরের বছর হয়তো রিলিজ করবে। এবছর পুজোর সময় রক্তবীজ 2 আবার শিবুদাদের হাত ধরে রক্তবীজ 2 ওটা আছে। এবং আপাতত এই সামনের 2 মাস শুটিং এর কোনো কাজ নেই, আমার স্কুলের যেহেতু 15 বছর অ্যানুয়াল মানে বার্ষিক অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ত। কথা আছে যে পুজোর পরে একটা দুটো শুটিং এর কথা, এবং ডিসেম্বর মাসে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যা হয় সেটা পরের বছরও যদি শুটিং হয় আমি তখন তোমায় জানাবো। আমরা মোটামুটি আলোচনা যা ভেবে নিয়ে বসেছিলাম সেগুলো মোটামুটি আমরা করে নিয়েছি, কিন্তু আমরা একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিলাম। তোমাকে যখন যোগাযোগ করেছিলাম, প্যারালাল ভাবে দেবাশিস বাবুকে যোগাযোগ করছিলাম, এবং আলাদা আলাদা ভাবে একই জায়গায় দুজনকে বসানোর একটা চেষ্টা করেছিলাম, সেটা এবার হয়নি। আচ্ছা, আমি ভাবছি এখানে আসবে নাকি। তো নিশ্চয়ই পরের বার বাবা এবং মেয়ে নিশ্চয়ই এবং মাঝখানে আমি থাকবো, আরো নিশ্চয়ই। সামনাসামনি আলোচনা কিন্তু হবে। বাবার সামনে কথা বলা খুবই মুশকিল, কারণ লোকটা এত ভালো কথা বলে, বাবার পরে মঞ্চে উঠলেও আমি ভাবতে থাকি এবার আমি কি বলবো, কারণ এত গুছিয়ে কথা বলে। এটা সত্যিই শেখার, তো বাবার সঙ্গে বসে থাকলে আমার আগে থেকে হোমওয়ার্ক করে আসবে, প্রশ্নগুলো আগে থেকে দিয়ে দেবে। না, আমরা প্রশ্ন এভাবে কিছু লিখে বসিনি, যাতে আমি পয়েন্ট মানে কিন্তু রিসার্চ পয়েন্টটা, রিসার্চ হ্যাঁ। যে টিমটা আছে, আই মাস্ট সে খুব ভালো। চলুন, দেখা হবে, মগজমারি চলতে থাকুক, দেখা হবে অন্য কোনো আড্ডায় অন্য কোনো দিন। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে হলে, শুনতে হলে চোখ রাখতে হবে মগজমারি ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।